আজকে বিন্যাস সম্পর্কে আলোচনা করব। একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বিন্যাস। তো বিন্যাস কি জিনিস? বিন্যাস হচ্ছে, যার ইংলিশে বলা হয় পারমুটেশন। পারমুটেশন হচ্ছে বিশেষভাবে সাজানো আর কি। কিরকম ভাবে সাজানো? মনে করো কতগুলো বস্তু থেকে হয় সবকটি একসঙ্গে নিয়ে, নতুবা কিছু বস্তু নিয়ে সাজানোকে বলা হচ্ছে বিন্যাস। সেই সাজানোটা কেমন সেটা আমরা আজকে শিখব। মনে করো 1, 2 আর 3 তিনটি সংখ্যা রয়েছে। আমি যদি তিনটি সংখ্যা থেকে তিনটি একসাথে নিয়ে সাজাই, তাহলে কতগুলো সংখ্যা পেতে পারি? দেখো 1, 2, 3 হতে পারে, 1, 3, 2 হতে পারে। আর কি হতে পারে? প্রথমটা এবার 2 দিচ্ছি, 2, 1, 3 হতে পারে, 2, 3, 1 হতে পারে, 3, 1, 2 হতে পারে, আর 3, 2, 1 হতে পারে। খেয়াল করো, এখানে তিনটি সংখ্যা ছিল, আমরা এখানে পেয়েছি 6 রকম সংখ্যা। তাহলে এই যে সাজানো হয়েছে বিভিন্ন কায়দায়, তো এইটার নাম হচ্ছে বিন্যাস। যে কত রকম বিভিন্ন ভাবে আমরা সাজাতে পারবো, সেটা হচ্ছে 6 রকম ভাবে সাজাতে পারবো যদি তিনটি থেকে তিনটি করে সংখ্যা নিয়ে সাজাই। এইটার নাম হচ্ছে বিন্যাস। এখন সমবায় বলে আরেকটা জিনিস রয়েছে, সেটা আমরা পরের ক্লাসে ভালো করে জানবো। তবু এখানে একটু প্রাইমারি ধারণা যদি বলি, যে এই তিনটি সংখ্যা নিয়ে যদি একটা দল তৈরি করি, সেই দলে দেখো 1, 2 আর 3 এই তিনটি মেম্বারই থাকবে একটা দল। এই দল বা এই গ্রুপটির নাম হচ্ছে সমবায়। এখানে কিন্তু একটাই মাত্র আমরা সমবায় পাচ্ছি, আর অন্য কোনো সমবায় পাচ্ছি না। এখানে তিনটি মেম্বার নিয়ে একটাই দল পাচ্ছি আমরা। এই ধারণাটা আরো পরে ক্লিয়ার হবে। মনে করো এই 1, 2, 3 এই তিনটি সংখ্যা নিয়ে আমি যদি এই তিনটি থেকে দুটি করে সংখ্যা নিয়ে বিন্যাস করতে চাই, তাহলে কেমন হবে? দুটো করে সংখ্যা নিয়ে, তাহলে 1, 2 হতে পারে, 2, 1 হতে পারে, 2, 3 হতে পারে, 3, 2 হতে পারে, 3, 1 হতে পারে, 1, 3 হতে পারে। এর একদম আলাদা আলাদা এই কয়টি মাত্র বিন্যাস আমরা পাবো এই তিনটি সংখ্যা থেকে একযোগে দুটি সংখ্যা নিয়ে যদি আমরা বিন্যাস করি। এইটার নাম হচ্ছে বিন্যাস। আর সমবায় যদি করি দুটো করে নিয়ে, তাহলে কি পাবো? একটা দলে থাকবে 1 আর 2, আর একটা দলে থাকবে 2 আর 3, আর একটা দলে থাকবে 3 আর 1 বা 1 আর 3। এই তিনটি কিন্তু আমরা এক্ষেত্রে সমবায় পাবো, কিন্তু বিন্যাস কিন্তু এক্ষেত্রে আমরা 6টা পাবো। তো তাহলে সমবায় বলতে গ্রুপে সাজানো, আর বিন্যাস বলতে কতগুলো বস্তু থেকে হয় সবকটা একসঙ্গে নিয়ে বিন্যাস, এই বিন্যাস, আর নতুবা দুটো করে নিয়ে বিন্যাস, এরকমও হতে পারে, বা তিনটে করে নিয়ে বিন্যাস, এরকমও হতে পারে। তো সেইটা আমরা একটা উদাহরণ দিয়ে এখানে বললাম। ধারণা আরো ক্লিয়ার করার জন্য আমি মনে করছি তিনটি লেটার এ আর বি আর সি, এই তিনটি সংখ্যা থেকে, এই তিনটি বস্তু থেকে দুটো করে বস্তু নিয়ে যদি বিন্যাস আনতে চাই, তাহলে কি হবে? এ বি হবে, বি এ হবে, এসি হবে, সি এ হবে, বিসি হবে, আর সিবি হবে। এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, এ বি আর বি এ কিন্তু আলাদা। বিন্যাসের ক্ষেত্রে এই এ বি আর বি এ কিন্তু আলাদা। আমরা এখানে দেখেছিলাম 12 আর 21 দুটো আলাদা, তো এ বি আর বি এ কিন্তু আলাদা। এটা বিন্যাসের ক্ষেত্রে আমাদের কে আগে আছে কে পরে আছে এটা খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য এ বি তে এ আগে আছে, বি এ তে বি আগে আছে, মানে অর্ডারটা এখানে খুব গুরুত্বপূর্ণ। তাই এক্ষেত্রে আমাদের 6খানা আমরা বিন্যাস পেয়েছি, বিভিন্নভাবে সাজাতে পেরেছি, 6খানা বিভিন্নভাবে সাজাতে পেরেছি। কিন্তু সমবায় যদি হয় এই তিনটি নিয়ে, সেক্ষেত্রে কিন্তু আমার এ বি আর বি এ কিন্তু একটাই দল। তাই সেক্ষেত্রে এ বি একটা দল, বিসি একটা দল, আর সি এ একটা দল। এইটাই হচ্ছে সমবায়ের সঙ্গে বিন্যাসের তফাৎ। এখন
এবার আমরা বিন্যাসের মূল নীতি একটু জানবো। এইটার উপরে ভিত্তি করে এই চ্যাপ্টারটি রয়েছে। ফান্ডামেন্টাল প্রিন্সিপালটা কি সেটা একটু জানবো। তো ফান্ডামেন্টাল প্রিন্সিপাল হচ্ছে, মনে করো একটা উদাহরণ যদি দিই, যে কলকাতা থেকে প্রথমে আমি ধর্মতলায় যেতে চাইছি। মনে করো কলকাতা থেকে ধর্মতলাতে 3 রকম উপায়ে যাওয়া যায়। বাসে যাওয়া যায়, ট্রেনে যাওয়া যায়, আবার অটোতে হয়তো যাওয়া যায়। মনে করো 3টে পদ্ধতিতে আমরা কলকাতা থেকে ধর্মতলায় যেতে পারি। এখন ধর্মতলা থেকে মনে করো হাওড়াতে মনে করো 5টি পদ্ধতিতে যাওয়া যায়। তাহলে আমি একটু ছবি এঁকে দেখাতে চাইছি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। মনে করো এই 5টি পদ্ধতিতে যাওয়া যায়। তাহলে প্রশ্ন হচ্ছে পুরো ঘটনাটা কত রকম ভাবে যাওয়া যাবে। তো পুরো ঘটনাটা বলতে মানে কলকাতা থেকে তাহলে হাওড়ায় আমরা কত রকম ভাবে যেতে পারবো সেইটা এখানে আমাদের বের করা হবে। সেইটা বের করতে গেলে আমাদের বিন্যাস, সেইটার নাম হচ্ছে বিন্যাস। তো প্রশ্ন হচ্ছে কত রকম ভাবে, এই যে বিভিন্ন রকম ভাবে যাওয়া যাবে কলকাতা থেকে হাওড়া, এইটা হচ্ছে আমাদের, এটার নাম বিন্যাস। তো একটা জিনিস খেয়াল করো, মনে করো তুমি এই পথ দিয়ে যাচ্ছ, এই প্রথম পথটা, এই পথ দিয়ে এই একটা পথের জন্য তুমি এই পথ দিয়ে প্রথমে গেলে, গিয়ে তুমি ধর্মতলায় গেলে। এবার ধর্মতলা থেকে যদি হাওড়ায় যেতে চাও, এখানে 5টা পথ রয়েছে। তাহলে 5টা পথের মধ্যে তুমি যে কোনো একটা পথ নিতে পারো। তাহলে পরে কি দাঁড়ালো, যে এই একবারের জন্য 5টা পথ পেলাম। তাহলে 5 প্লাস, মনে করো এই পথটা গেলাম না, এই রুটটায় গেলাম, এই রুটটায় গিয়ে আবার এপারে 5টি পথ রয়েছে, তার মানে 5 রকম ভাবে যেতে পারবো। মনে করো তৃতীয় পথটা দিয়ে কলকাতা থেকে ধর্মতলায় গেলাম, গিয়ে আবার এখানে 5 রকম বিভিন্ন ভাবে যাওয়া যেতে পারে। সুতরাং আরো 5টা রকম আমি পেতে পারি। তাহলে আরো একবার বলি, কলকাতা থেকে ধর্মতলা 3 রকম ভাবে যাওয়া যায়, ধর্মতলা থেকে হাওড়া 5 রকম ভাবে যাওয়া যায়। তাহলে আমি যদি প্রথম রুটটা দিয়ে যাই, তাহলে কি হবে না, আমি ধর্মতলায় গেলাম প্রথম রুট দিয়ে, আবার ধর্মতলা থেকে হাওড়ার জন্য 5টা অপশন আমার কাছে আছে, তাই এখানে 5 লিখেছি। দ্বিতীয় রুটটা দিয়ে গিয়েও আমি 5টা রকম পাবো, তাই এখানে 5 লিখেছি। তৃতীয় রুটটা দিয়েও আমি সেখানে গিয়ে 5টা পথ পাবো, তাই এখানেও 5 লিখেছি। তাহলে আমার টোটাল কত রকম ভাবে যেতে পারলাম, কত বিভিন্ন রকম ভাবে যেতে পারলাম, এই 15 বিভিন্ন রকম ভাবে আমি যেতে পারলাম। তো এখানে দেখো 5 3 বার যোগ হয়েছে। যদি এখানে রুট আরো বেশি থাকতো তাহলে আরো বার যোগ হতো। এই বারে বারে যোগ করার নাম হচ্ছে আমাদের গুণ। যেহেতু এখানে প্রথমে 3টে রুট রয়েছে, তাহলে 3 ইন্টু, খেয়াল করো পরে 5টা রুট রয়েছে, তাহলে 3 ইন্টু 5 হচ্ছে আমাদের কত বিভিন্ন রকম ভাবে যাওয়া যাবে, 3 গুণ 5। এটাই হচ্ছে আমাদের মূল নীতি, যে যদি এখানে 3 রকম ভাবে আমরা এই জায়গাটায় এলাম, পরেরটায় 5 রকম ভাবে যদি যাই, তাহলে আমরা এখানে অ্যাকচুয়াল 3 গুণ 5, তার মানে 15টা বিভিন্ন রকম ভাবে যেতে পারবো। আরো কয়েকটা উদাহরণ দিলে তোমার বুঝতে সুবিধা হবে। মনে করো একটা শপিং মল রয়েছে, তার এন্ট্রান্স হচ্ছে 3টি গেট রয়েছে, 3টি মেন গেট। এই 3টি গেট দিয়ে কোনো একজন ভিতরে ঢুকতে পারে। এখন তার বেরোনোর জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে 5টা এক্সিস্ট করা আছে। আমি মনে করো আরেকটা বাড়িয়ে নিচ্ছি, মনে করো 6টি দরজা রয়েছে। সেই 6টা দরজা দিয়ে, যে 6টা দরজা যে কোনো একটা দিয়ে সে বেরোতে পারবে। তাহলে ঢোকার সময় তার হাতে অপশন কটা, 3টি। বেরোনোর সময় 6খানা অপশন রয়েছে। তাহলে আমাদের এই যে মূল নীতি শিখলাম, তাহলে আমি কত বিভিন্ন রকম ভাবে আমি যেতে পারবো, সেটা হচ্ছে এই মূল নীতি অনুযায়ী 3 গুণ 6। খেয়াল করো প্রথম এই দরজাটা দিয়ে ঢুকলাম, তাহলে আমার হাতে অপশন থাকছে কিন্তু 6খানা দিয়ে বেরোতে পারবো, তাই 6। আবার দ্বিতীয়বারে এটা দিয়ে ঢুকলাম, তার মানে আরো 6টা অপশন আমার হাতে থাকবে, তাহলে 6 + 6 + 6, তার মানে হচ্ছে 3 6 18 বিভিন্ন রকম ভাবে আমি ঢুকে আবার বেরিয়ে যেতে পারবো। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ভাবে আমি বেরোতে পারবো। তো তাহলে আমরা কি বুঝলাম, যে যদি দুটো ঘটনা
প্রথম ঘটনাটা 3 রকম ভাবে, দ্বিতীয় ঘটনাটি যদি 6 রকম ভাবে থাকে, তাহলে টোটাল ঘটনাটা 3 গুণ 6 এত রকম ভাবে আমরা সম্পন্ন করতে পারি। ঠিক একইভাবে যদি আমি বলি যে প্রথম একটি ঘটনা m রকম ভাবে, দ্বিতীয় একটি ঘটনা n রকম ভাবে যদি হয়, তাহলে টোটাল ঘটনাটা আমাদের কত বিভিন্ন রকম ভাবে হতে পারবে? m ইন্টু n। যদি দুটো ঘটনার থেকে অধিক ঘটনা থাকতো তাহলে আবার একটা গুণ হতো, যত বাড়বে তত আরেকটা করে জাস্ট গুণ হবে। মনে করো আরো একটি ঘটনা রয়েছে যেটা p রকম ভাবে ঘটতে পারে, তাহলে পরে সবগুলোর এইভাবে গুণ করে করে আমাদের যেতে হবে। এটাই হচ্ছে আমাদের এই বিন্যাস চ্যাপ্টারের মূল থিওরি। এই মূল থিওরির উপর নির্ভর করে আরো দুই একটি থিওরি রয়েছে, এবং সেই থিওরিগুলো শেখার পর তোমরা অঙ্ক করতে পারবে খুব সহজে। তো এখানে আমি এই মূল থিওরির উপরে দুই একটা প্রশ্ন রেখেছি, তোমাদের ধারণা আরো ক্লিয়ার হবে। মনে করো ধর্মতলা থেকে ঢাকুরিয়া এর মধ্যে 8টি বাস রুট রয়েছে। তো 8টা আলাদা আলাদা রুট রয়েছে। তো এখানে বলা হয়েছে একজন লোক ঢাকুরিয়া থেকে যে রুটে ধর্মতলা যায় সেই রুটে সে ফিরে আসে না। তাহলে আমি এখানে যাত্রাটা যেহেতু ঢাকুরিয়া থেকে শুরু হচ্ছে, তাহলে আমি প্রথমে ঢাকুরিয়া লিখলাম, এইখান থেকে হচ্ছে ধর্মতলা। 8খানা আলাদা আলাদা রুট রয়েছে, তাহলে 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই 8টি আলাদা রুট রয়েছে। তো 8টা আলাদা রুটের তাহলে একজন লোক যে কোনো একটাতে, মনে করো এই প্রথমটাতে সেই গেল, কিন্তু এখানে শর্ত দিয়েছে দেখো, ফেরার সময় সে কিন্তু যেটাতে গেছে সেটাতে ফিরবে না। তাহলে ও 8টার মধ্যে যে কোনো একটা চুজ করতে পারবে। তাহলে সে প্রথমে করকম ভাবে চুজ করতে পারছে, যাওয়ার সময় 8 রকম অপশন তার হাতে রয়েছে, আর ফেরার সময় প্রতিটার জন্য একটা করে কম অপশন। তাহলে প্রতিটার জন্য প্রতিবার যাওয়ার জন্য, খেয়াল করো, ও যদি এই পথে গিয়েছে তাহলে ও এই পথে আর ফিরবে না, ও ফিরবে বাকি 7টা পথের মধ্যে, তাহলে 7 রকম। তাহলে এই যে টোটাল ঘটনাটা, ওর যে যাতায়াত, তাহলে কত বিভিন্ন রকম ভাবে হতে পারবে, কত রকম ভাবে হতে পারবে এই যাতায়াতটা? তাহলে 8 রকম ভাবে যাচ্ছে আর ফিরছে 7 রকম ভাবে। তাই 8 গুণ 7 মানে টোটাল হচ্ছে 56 রকম ভাবে ও যাতায়াত করতে পারবে। আরো দুই একটি আমি এক্সাম্পল রেখেছি। দেখো, মনে করো 3টি পরিবার বেড়াতে গিয়ে একটি হোটেলে উঠেছে, হোটেলে 5টা খালি ঘর রয়েছে। তো 5টি খালি ঘর কত বিভিন্ন রকম ভাবে নিতে পারবে? তো আমি একটুখানি এখানে ঘরগুলো এঁকে দেখাচ্ছি। দেখো, এখানে 5টা খালি ঘর রয়েছে। তাহলে প্রথম 3টি পরিবার, তো 3টে পরিবারের প্রথম পরিবার মনে করো, প্রথম একটা পরিবার মনে করো এই ঘরটা চুজ করে নিল। তাহলে প্রথম পরিবারের জন্য কটা অপশন? 5খানা অপশন। সে যে কোনো একটা নিতে পারে, সে যে কোনো একটা চুজ করতে পারে। তাহলে প্রথম পরিবারের জন্য অপশন হচ্ছে 5খানা। দ্বিতীয় পরিবারের জন্য খেয়াল করো, প্রথম পরিবার একটা ঘরে ঢুকে গেছে, মানে সেই ঘরটা দ্বিতীয় পরিবার আর পাচ্ছে না। তাহলে বাকি 4টি ঘরের মধ্যে সে যে কোনো একটা চুজ করতে পারবে। তাহলে দ্বিতীয় পরিবারের হাতে অপশন থাকলো 4 রকম। আর তৃতীয় পরিবার, ধরো দ্বিতীয় পরিবার মনে করো এই ঘরটা চুজ করেছে, সুতরাং তৃতীয় পরিবারের ক্ষেত্রে ফাঁকা আছে কিন্তু 3টি ঘর, তার মধ্যে সে একটা চুজ করতে পারবে। তাহলে সে 3 রকম আলাদা করে 3 রকম ভাবে চুজ করতে পারবে, তাই ইন্টু 3। তাহলে এখানে 3টি ঘটনা রয়েছে। আমরা প্রথমে থিওরি বলার সময় বলেছিলাম যে দুটো ঘটনা বা 3টি ঘটনা যদি থাকে, তাহলে যত রকম ভাবে ঘটতে পারবে সেইগুলো গুণ করলে পুরো ঘটনাটা অত বিভিন্ন রকম ভাবে হবে। এই গুণফলটাই যেটা হবে তত বিভিন্ন রকম ভাবে ঘটতে পারে। তাহলে কি বললাম, যে 5টা ঘর রয়েছে, প্রথম পরিবার 5টার মধ্যে যে কোনো একটা ঘর চুজ করে নিতে পারবে, তাই তার জন্য 5টা অপশন আছে। এই থিওরিটা কিন্তু খুব ভালো করে মনে ভেবে নাও, কারণ এইটার উপরে ভিত্তি করে আমাদের আরো একটা বড় থিওরি রয়েছে, যেটার উপরে সমস্ত অঙ্ক এবং যেটাকে বিন্যাসের মেন থিওরি বলা হবে। সেটা হচ্ছে, তাহলে কি বললাম, যে প্রথম ফ্যামিলি সে 5টার মধ্যে যে কোনো একটা ঘর চুজ করতে পারছে, তাই তার কাছে অপশন হচ্ছে 5। দ্বিতীয় ফ্যামিলি যখন চুজ করতে যাচ্ছে তখন কিন্তু 4টি ঘর খালি থাকছে, তাই তার কাছে অপশন হচ্ছে 4। তৃতীয় ফ্যামিলি যখন যাচ্ছে তখন 3টি ঘর খালি থাকছে, তখন তার কাছে অপশন হচ্ছে 3। সুতরাং সে 3 রকম ভাবে ঘর চুজ করতে পারছে। তাই টোটাল এই 3টে পরিবার 5টি খালি ঘর কত বিভিন্ন রকম ভাবে চুজ করতে পারবে, আমাদের মূল নীতি অনুযায়ী এই 3টার গুণ হচ্ছে আমাদের অ্যান্সার হবে।
আমি আরো একটা প্রশ্ন এখানে রেখেছি যে দেখো এখানে 5টি সংখ্যা আছে, তো এই 5টি অঙ্ক দিয়ে 2 অঙ্কের কতগুলো জোড় সংখ্যা তৈরি করা যাবে। তো 2 অঙ্কের সংখ্যা কেমন হয়, একটা হচ্ছে দশক আর একটা হচ্ছে একক। তো আমাদের জোড় সংখ্যা হতে গেলে আমাদের এই এককের ঘরে হয় 2 নয় 4। তাহলে আমাদের এককের ঘরে দুটো অপশন, তাহলে 2। আর দশকের ঘরে যে থাক না কেন আমার জোড় হবে, এই 1 2 3 4 5 এর মধ্যে যে কেউ একজন থাকলে হবে। সুতরাং দশকের ঘরের অপশন হচ্ছে 5 আর এককের ঘরের অপশন হচ্ছে 2। তাহলে টোটাল কতগুলো জোড় সংখ্যা পাবো, 5 × 2। এটা হচ্ছে আমাদের এই মূল নীতি, এই ফান্ডামেন্টাল প্রিন্সিপাল থেকে আমরা এটা পেয়ে গেলাম। তাহলে 10টা আমাদের জোড় সংখ্যা গঠন করা যাবে এই 5টি সংখ্যা দিয়ে। এরপর মেন থিওরি, এই থিওরিটার উপরে আমাদের পুরো বিন্যাসটা রয়েছে। তো এই থিওরিটা দেখো বলেছে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তু একত্রে নিয়ে কটা বিন্যাস হবে। এখানে বন্ধনীতে বলা আছে যে r এর মান n এর থেকে বড় হবে না, হয় ছোট নয় সমান। n এর থেকে বড় কি করে হবে, n সংখ্যক বস্তু থেকে তুমি r সংখ্যক বস্তু নেবে, তাহলে যদি n এর থেকে r বড় হয় তাহলে তো তুমি ব্যাখ্যাই করতে পারবে না। তা যাই হোক, তাহলে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে কতগুলো বিন্যাস হতে পারে। তার মানে আমার এইখানে এরকম আমি ঘর রাখছি, তাহলে এটা মনে করো r খানা বস্তু আমি নেব n সংখ্যক থেকে। তো প্রথম আমি কিভাবে চুজ করতে পারবো n সংখ্যক বস্তু থেকে, আমার কিন্তু এখানে পুনরায় কোনো বস্তু ব্যবহার করা যাবে না, একটা বস্তু থেকে একবারই ব্যবহার করা যাবে। তো সেই অনুযায়ী যদি নিই তাহলে প্রথম ঘরের জন্য আমি n রকম উপায়ে চুজ করতে পারবো। আমার n খানা বস্তু আছে, কথার কথা যদি আমি উদাহরণ দিই, এখানে 4 খানা বস্তু রয়েছে, আমার এখানে 3টি ঘরে আমি রাখতে চাইছি। তাহলে প্রথম ঘর থেকে আমি একটু আগে যে থিওরিটা বললাম, 5টা ফ্যামিলি গেছে সেখানে, না সরি 3টে ফ্যামিলি গেছে, 5টা ঘর রয়েছে। তার মানে 5টা ঘরে থেকে 3টে ফ্যামিলি, প্রথম ফ্যামিলি আমরা সেখানে দেখিয়েছি যে 5 রকম ভাবে সে চুজ করতে পারে। ঠিক একইভাবে এখানে তাহলে প্রথম ঘরটা আমি, প্রথম ঘরে যে বস্তুটা আমি রাখতে চাইছি সেটা n রকম ভাবে আমি পছন্দ করতে পারি। এইবার আমার n রকম থেকে একটা ঘর ফিল আপ হয়ে গেছে, তাহলে আমার পড়ে আছে কিন্তু n-1 খানা ঘর, সরি n-1 খানা বস্তু পড়ে রয়েছে। তো n-1 খানা বস্তু থেকে আমি যদি দ্বিতীয় ঘরটা ভরাট করতে চাই তাহলে আমার হাতে কতগুলো অপশন থাকবে, n-1 খানা অপশন থাকবে। ঠিক একইভাবে তাহলে আমার পড়ে থাকবে কতগুলো বস্তু, n-2 খানা বস্তু। তৃতীয় ঘরটা যদি আমি চুজ করতে চাই তাহলে আমার হাতে অপশন কত, ওই n-2, যে কোনো একটা নিতে পারবো n-2 থেকে। তাহলে সেক্ষেত্রে n-2 খানা আমার হাতে অপশন। এইভাবে যদি তৃতীয় ঘরটা ভর্তি করতে চাই তাহলে আমার হাতে অপশন থাকবে n-3। আমরা একটু আগে ফান্ডামেন্টাল যে প্রিন্সিপাল সেখানে বলেছি যে ঘটনা যত বেশি হবে সবগুলোর আমার গুণ চিহ্ন হবে। তাহলে এখানে ঠিক একইভাবে চলতেই থাকবে আমার শেষ ঘর পূরণ করার জন্য। মনে করো আমি বলেছি এখানে কতগুলো ঘর আছে, এখানে r খানা ঘর আছে, rটি ঘর রয়েছে। তাহলে আমার এই যে এই লাস্ট যে ঘর এটা তাহলে rতম ঘর। তো প্রশ্ন হচ্ছে এই rতম ঘরে যখন আমি rতম ঘরের জন্য বস্তু চুজ করতে চাইবো তখন কতগুলো অপশন পাবো, তাহলে তখন আমি কতগুলো পাবো সেটা একটু আমার দেখে নিতে হবে। খেয়াল করো এখানে দ্বিতীয় ঘরের জন্য n-1, তাহলে 2 নম্বর ঘরের জন্য 1 বিয়োগ, 3 নম্বর ঘরের জন্য 2 বিয়োগ, 4 নম্বর ঘরের জন্য ঠিক 1 করে কম, দেখো 3 বিয়োগ, 5 নম্বর ঘরের জন্য 4 বিয়োগ, 6 নম্বর ঘরের জন্য 5 বিয়োগ। তাহলে এখানে 8 নম্বর ঘরের জন্য তোমার কিন্তু 1 বিয়োগ কম করতে হবে, মানে তুমি n-r লিখতে পারবে না, তোমার 1 কম রাখতে হবে। তার মানে r-1, n থেকে r-1 বিয়োগ করতে হবে। তাহলে তোমার এখানে তখন সংখ্যা পড়ে থাকবে কতগুলো, n-r-1 এতগুলো সংখ্যা, এতগুলো বস্তু তখন পড়ে থাকবে। আমি আরো একবার প্রথম থেকে বলছি, আমি বলছি n খানা বস্তু থেকে r খানা বস্তু নিয়ে বিন্যাস করতে বলেছে, তাহলে আমি এখানে r খানা
বক্স কেটে রেখেছি। এই আরখানা বক্সে আমি n সংখ্যক বস্তু থেকে একটা একটা করে বস্তু এখানে দেব। তো যখন প্রথমে আমার এখানে রিপিট হবে না মানে কোনো বস্তু দ্বিতীয়বার আর ব্যবহার হচ্ছে না। তো এখানে বলা হচ্ছে যে এনখানা বস্তু থেকে যখন আমি প্রথম ঘরটা ভর্তি করতে চাইবো তখন আমি যে কোনো একটা বস্তু দিয়ে ভর্তি করতে পারবো। তাহলে আমার হাতে অপশন কটা? এনখানা। যখন একটা বস্তু ভরাট হয়ে গেছে তাহলে আমার বস্তু পড়ে আছে এটা, তাহলে পরে আমার দ্বিতীয় ঘরের জন্য অপশন হচ্ছে n-1, তৃতীয় ঘরের জন্য ঠিক একইভাবে অপশন n-2, চতুর্থ ঘরের জন্য আমার অপশন হচ্ছে n-3। ঠিক একইভাবে যদি আমি r-তম ঘরে বসাতে চাই তখন আমার হাতে অপশন কত থাকবে? খেয়াল করো, এইগুলো প্রত্যেকটার ক্ষেত্রে দেখো যখন 3 নম্বর ঘর তখন হচ্ছে n-2, তার মানে n থেকে 2 বিয়োগ। তাহলে যখন r নম্বর ঘর তখন আমার হাতে অপশন কতগুলো থাকবে? তার মানে তখন কতগুলো বস্তু পড়ে থাকবে? তার থেকে যতগুলো বস্তু পড়ে থাকবে ততগুলো অপশন আমার হাতে থাকবে। তাহলে পরে তখন বস্তু পড়ে থাকবে, দেখো টোটাল বস্তু সংখ্যা n, তার মধ্যে আমি একটু আগেই বললাম যে এই যে যত নম্বর ঘর, এটা ছিল 1 নম্বর ঘর, এটা ছিল 2 নম্বর ঘর, এটা ছিল 3 নম্বর ঘর, এটা ছিল 4 নম্বর ঘর, এটা ছিল 5 নম্বর ঘর, এটা ছিল 6 নম্বর ঘর, এটা 7 নম্বর ঘর। ঠিক তাহলে দেখো এখানে 4 নম্বর ঘরের জন্য আমরা দেখতে পাচ্ছি n-3 হয়েছে। তাহলে এখানে r নম্বর ঘরের জন্য r থেকে 1 বিয়োগ দিতে হবে, সেই জন্য আমাদের এখানে অপশন হচ্ছে এইটা। তাহলে এই প্রত্যেকটা তো গুণ আকারে থাকবে, তাহলে এইটাই হচ্ছে আমাদের বিন্যাস সংখ্যা। এই যেটা আমি বক্স করছি এইটাই হচ্ছে আমাদের n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তু একত্রে নিয়ে বিন্যাস হচ্ছে আমাদের সংখ্যাটা এটা। এখন প্রশ্ন হচ্ছে এটাকে একটু সিম্পলিফাই করা যায় কিনা। আচ্ছা, আমাদের এই যে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে p সংখ্যক বস্তু নিয়ে এই যে বিভিন্ন ভাবে বিন্যাস করা হয়েছে, তো এটাকে আমরা প্রকাশ করি ম্যাথমেটিক্সের ভাষায় n p এরকম করে লিখি। nটা একটু উপরে, p আর p এর নিচে এখানে লিখবো r। এটাকে এইভাবে প্রকাশ করা হয়। তো এইটা সমান তাহলে আমাদের এই বক্স করা আছে যেটা সেটা। এখন এই বক্স করা আছে যেটা সেটাকে একটু সিম্পলিফাইও করা যায়। সেটা সিম্পলিফাই করার আগে আমি একটু আরো সামান্য একটু থিওরি বলে নেব। সেটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে নতুন একটা জিনিস জানতে হবে। নতুন জিনিস কি? মনে করো 1 থেকে, আমি যদি ছোট সংখ্যা দিয়ে বলি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার গুণফল, সেটাকে আমরা তো বারে বারে গুণ করে করে তো আর লিখবো না, সেটা ম্যাথমেটিক্সের ভাষায় একটা প্রকাশ করা হয়। সেটা হচ্ছে 10-এর ডান দিকে এরকম বিস্ময় সূচক একটি চিহ্ন, বা এরকম করেও লেখা যায়, এটা নাম হচ্ছে ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল 10, এক্ষেত্রে 10 তাই ফ্যাক্টোরিয়াল 10। ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে যে সংখ্যাটার ফ্যাক্টোরিয়াল রয়েছে 1 থেকে সেই পর্যন্ত সংখ্যার গুণফল। যদি ফ্যাক্টোরিয়াল 4 হয় তাহলে পরে 1 থেকে 4 পর্যন্ত সংখ্যার গুণফল। যদি ফ্যাক্টোরিয়াল 3 হয় তাহলে 1 থেকে 3 পর্যন্ত সংখ্যার গুণফল। যদি ফ্যাক্টোরিয়াল n হয় তাহলে সেটা 1 থেকে n পর্যন্ত সংখ্যার গুণফল হবে। তো তাহলে পরে আমি একটু এইটা সিম্পলিফাই করব। তাহলে আমরা ওখানে কি পেয়েছি? n/r সমান n ইন্টু n-1 n-2, এইভাবে গুণ করে করে চলছে। কত পর্যন্ত এখানে আছে? n-r-1। অ্যাকচুয়াল এটাকে আমরা কি লিখতে পারি? যদি এই বন্ধনীটা তুলে দিই আমি এটাকে রিপ্লেস করে কি লিখতে পারবো? n-r+1 এই পর্যন্ত। তো খেয়াল করো আমি কি করছি, একটা তলায় দাগ দিচ্ছি, দিয়ে আমার এই উপরে এই পর্যন্ত আছে। আমি যদি একে আরো বাড়িয়ে যাই মানে n-r ইন্টু n-r-1 মানে আরো বিয়োগটা যদি বাড়িয়ে বাড়িয়ে চলে যাই তাহলে একটা সময় কি হবে? 3 ইন্টু 2 ইন্টু 1 পর্যন্ত আসবে। আমি এই উপরে যেগুলো গুণ করেছি সেগুলো যেহেতু অতিরিক্ত গুণ করেছি তাহলে সেইগুলো আমার নিচে রেখে দিচ্ছি। তাহলে ওপর নিচে কাটাকাটি করে আমার ব্যালেন্স হয়ে যাবে।
কেন এই পর্যন্ত গুণ করছি? এই উপরের গুলো n থেকে শুরু করেছি, এক করে কমতে 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 যদি আমি 1 পর্যন্ত যেতে পারি তাহলে আমি ফ্যাক্টোরিয়াল n লিখতে পারবো, কারণ একটু আগে ফ্যাক্টোরিয়াল n এর ডেফিনেশন আমি শিখে গেছি যে 1 থেকে n পর্যন্ত সংখ্যার গুণফল। তো আমার এখানে কমতে কমতে দেখো তাহলে কোথায় চলে এসছে? 1 এ চলে এসেছি। এই যে এখানে কমতে কমতে n - r + 1 এ ছিল, আমি কি করেছি যে 1 কমিয়ে দিয়েছি, তাহলে n - r, আরো 1 কমিয়ে দিলে n - r - 1, আরো 1 কমিয়ে দিলে n - r - 2, এই করে যেতে 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 কোথায় যাব? n কমতে কমতে একটা সময় 3, 2, 1 চলে আসবে। তো এটা এইভাবে লিখেছি যেহেতু আমার ফ্যাক্টোরিয়াল n লিখবো বলে, কিন্তু যেহেতু উপরে এগুলো ছিল না তাই আবার নিচে লিখে দিয়েছি, তাহলে উপর নিচে কাটাকাটি হয়ে যাবে। তাহলে কি দাঁড়াচ্ছে? উপরটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল n আর নিচে রয়েছে n - r, n - r - 1, এইভাবে চলছে n - r - 2, এইভাবে চলতে চলতে একটা সময় 3, 2, 1। তাহলে আমি নিচেরটা লিখলামই বা কেন? নিচেরটা এটা না লিখলেও চলবে, তাহলে এই জায়গাটা আমি কি লিখতে পারবো? ফ্যাক্টোরিয়াল n - r। দেখো, কারণ 1 থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে কোথায়? n - r পর্যন্ত। আমরা বলেছি যে 1 থেকে সেই পর্যন্ত সংখ্যার গুণফল মানে ফ্যাক্টোরিয়াল n - r। তাহলে আমরা কি পেলাম? npr, এটা সমান হচ্ছে উপরে ফ্যাক্টোরিয়াল n, নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল n - r। এইটাই হচ্ছে আমাদের মেন থিওরি, যে npr n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বিভিন্ন বস্তু নিয়ে যদি আমরা একযোগে বিন্যাস করি তাহলে কতগুলো বিন্যাস পাবো? বিন্যাস সংখ্যা হচ্ছে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n - r। তা সেই সাথে সাথে আরো একটা জিনিস পেয়েছি, npr, এটা সমান হচ্ছে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n - r। তাহলে আমি npr সমান কি পাচ্ছি? উপরে ফ্যাক্টোরিয়াল n, খেয়াল করো এখানে যেটা থাকবে সেটা n থেকে বিয়োগ করেই লিখতে হবে, এইভাবে আমরা মনে রাখবো। এখন আরো কয়েকটা জিনিস, তাহলে আমি এখানে যদি একটু ব্যাখ্যা দিই, মনে করো 10টা বস্তু থেকে 3টা বস্তু নিয়ে বিন্যাস সংখ্যা কত হবে? তাহলে উপরে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 10, নিচে হচ্ছে 10 - 3 এর ফ্যাক্টোরিয়াল। এইবার একটা মজার জিনিস সেটা আমি দেখাবো, সেটা হচ্ছে তাহলে এইখানটা বিয়োগ করলে কত হচ্ছে? ফ্যাক্টোরিয়াল 7। প্রশ্ন হচ্ছে তাহলে এইটার মান কত হবে, কি করে বের করবো? খেয়াল করো, তাহলে ফ্যাক্টোরিয়াল 10 মানে আমরা কি বলতে পারি? 10 গুণ 9 গুণ 8 গুণ 7 গুণ, এইভাবে চলতে চলতে একটা সময় 3, 2, 1 চলে আসবে। আর নিচে হচ্ছে, আমি আর ভাঙলাম না, এটা ফ্যাক্টোরিয়াল 7। খেয়াল করো এই উপরে আমার 1 থেকে 7 পর্যন্ত সংখ্যার যে গুণফল রয়েছে এটাকে আমরা কি লিখতে পারবো? ফ্যাক্টোরিয়াল 7। তাহলে আমার এগুলো অ্যাকচুয়াল লেখার প্রয়োজন ছিল না, এটা আমি ফ্যাক্টোরিয়াল 7 এ থামিয়ে দিতে পারতাম। তাহলে 10 গুণ 9 গুণ 8 গুণ ফ্যাক্টোরিয়াল 7, আর নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 7, কেটে যাবে দুটো, তাহলে আমার সংখ্যাটা কত হবে? এই কটা গুণ করলে যা হবে তাই। তাহলে আরো একবার সেটা বলছি যে ফ্যাক্টোরিয়াল 10 কে আমরা কি লিখতে পারি? 10 ইন্টু, আমি যদি থামিয়ে দিই তাহলে 9 ফ্যাক্টোরিয়াল, কারণ 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার গুণফল পাবো এরপরে, সেটার নাম 9 ফ্যাক্টোরিয়াল। আবার যদি মনে করো আরো এক ঘর যাই তাহলে ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল লেখা যাবে। আবার যদি মনে করো আরো এক ঘর যাই, তাহলে এইভাবে মোটামুটি আমরা কন্টিনিউ করতে পারবো। তো তাহলে এখানে যদি প্রশ্ন এরকম হতো যে 10টা বস্তু থেকে একযোগে 10টা নিয়ে, 10টা বস্তু থেকে একযোগেই 10টা নেব, নিয়ে কতগুলো বিন্যাস পাবো, তাহলে সেটা হবে কি? 10p10। বা n খানা বস্তু থেকে একযোগে n খানা বস্তু নেব, নিয়ে তাহলে আমি কতগুলো আলাদা আলাদা বিন্যাস পাবো, সেটা হচ্ছে npn। এখন প্রশ্ন হচ্ছে এই npn বা 10p10 এর মান কি হবে? তাহলে এইটা নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল n - n, তার মানে উপরে হচ্ছে ফ্যাক্টোরিয়াল n আর নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 0। প্রশ্ন হচ্ছে ফ্যাক্টোরিয়াল 0 এর মান কিভাবে পাবো? তোমরা হয়তো ভাবছো যে ফ্যাক্টোরিয়াল 0 একটা তো অবাস্তব জিনিস, কিন্তু ম্যাথমেটিক্সে কিছু কিছু এরকম জিনিস রয়েছে দেখে মনে হবে অবাস্তব, কিন্তু তাদের
একটা করে বাস্তব মান রয়েছে। তো এটার কি বাস্তব মান রয়েছে আমরা সেটা একটু দেখে নিচ্ছি। তো আমরা একটু আগে কি পেলাম, যে NPR এটা সমান হচ্ছে n ফ্যাক্টোরিয়াল n, নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। এখন আমি এই NPN এইটা কি করে বের করবো এইটা একটু বলে নিই। বলে নিলে আমার ফ্যাক্টোরিয়াল 0 এর মান সহজে বেরিয়ে আসবে। NPN মানে হচ্ছে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে আমরা কি করছি, একযোগে n সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস করতে চাইছি, তাহলে কতগুলো হবে। আমি যে একটু আগে বলছিলাম যে প্রথম ঘর পূরণের জন্য অপশান n, দ্বিতীয় ঘর পূরণের জন্য অপশান, আমরা এটা ফান্ডামেন্টাল প্রিন্সিপল থেকে আনছি যে পূরণের জন্য অপশন n-1, তৃতীয় ঘর পূরণের জন্য n-2, এইভাবে চলতে থাকছে। আমার যেহেতু n খানা বস্তু থেকে n খানাই নিচ্ছি, তাহলে আমাদের এখানে একটা সময় আসবে যে এই ঘরটা পূরণের জন্য অপশন 3 থাকবে, তারপরের ঘরটা পূরণের জন্য দুটো বস্তু পড়ে থাকবে, তারপরের ঘরটা পূরণের জন্য আমাদের একটা বস্তু পড়ে থাকবে। এখানে হচ্ছে আগেরটায় আমার মেন থিওরিতে ছিল আর খানা বস্তু, এখানে nটি নিচ্ছি, n সংখ্যক বস্তু থেকে n খানাই নিচ্ছি, তার মানে এখানে n খানা বক্স ঘর আছে। তাহলে প্রথম ঘরের জন্য আমার n খানা অপশন, দ্বিতীয় ঘরের জন্য একটা বস্তু যেহেতু এখানে বসে গেছে, তাহলে দ্বিতীয় ঘরের জন্য n-1 খানা অপশন, তৃতীয় ঘরের জন্য n-2 খানা অপশন। এইভাবে আমাদের এই যে শেষের দিকে এই একদম শেষের তিনটে ঘরের জন্য আমার এই 3 খানা অপশন থাকবে, তারপরের ঘরের জন্য 2 খানা অপশন পড়ে থাকবে, তারপরের ঘরের জন্য 1 খানা অপশন পড়ে থাকবে। সুতরাং এইটা মানেই কিন্তু আমরা জানি যে 1 থেকে n পর্যন্ত সংখ্যা গুণফল মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল n। তাহলে আমাদের মেন প্রিন্সিপল থেকে, ফান্ডামেন্টাল প্রিন্সিপল থেকে আমরা বলতে পারি n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে যদি একযোগে n সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস করতে চাই, তাহলে কটা বিন্যাস হবে, ফ্যাক্টোরিয়াল n। আমি একটু আগে একদম প্রথমে থিওরিতে শুরু করেছিলাম 1 2 3 তিনটে সংখ্যা, আরো ক্লিয়ার হবে তোমার ধারণা। তিনটি সংখ্যা থেকে আমরা একসঙ্গে তিনটে নিয়ে সেখানে বিন্যাস দেখিয়েছিলাম। তুমি একদম প্রথমে একটু দেখে নাও, আমি প্রথমে আগিয়ে গিয়ে তোমাকে দেখিয়ে দিচ্ছি। একদম প্রথমে খেয়াল করো, এখানে তিনটি সংখ্যা থেকে একযোগে তিনটে নিয়েছি, তাহলে কটা বিন্যাস পেয়েছি দেখো, 6 খানা বিন্যাস পেয়েছিলাম, 6 খানা আলাদা আলাদা বিন্যাস পেয়েছিলাম। যেহেতু তিনটে সংখ্যা আমাদের থিওরি অনুযায়ী ফ্যাক্টোরিয়াল 3 হবে, দেখো এখানে ফ্যাক্টোরিয়াল 3 হচ্ছে কিনা। ফ্যাক্টোরিয়াল 3 মানে 3 গুণ 2 গুণ 1, তার মানে হচ্ছে 6। তাহলে এই যে তিনটি থেকে তিনটি সংখ্যা নিলে, সেই যেহেতু তিনটি সংখ্যা, তাহলে ফ্যাক্টোরিয়াল 3 খানা বিন্যাস পাবো আলাদা আলাদা। ঠিক এখানেও তাই, n খানা বস্তু থেকে যেহেতু n খানা একযোগে নেওয়া হয়েছে, তাহলে পরে আমাদের ফ্যাক্টোরিয়াল n এখানে হচ্ছে বিন্যাস সংখ্যা। আর আমি তোমার ফান্ডামেন্টাল প্রিন্সিপল দিয়েও বলে দিয়েছি যে প্রথম বস্তুর জন্য n খানা অপশন, দ্বিতীয় বস্তুর জন্য n-1, এইভাবে চলতে চলতে এই শেষের দিকে এরকম আসবে। আগেরটায় আর খানা বস্তু ছিল, তাই একটা জায়গায় থেমে গেছিল, এখানে কিন্তু টোটাল n খানা বস্তুর জন্য n খানা ঘর আছে, সুতরাং সবাই এখানে বসতে পারছে, তাই এখানে ফ্যাক্টোরিয়াল n। তাহলে আমি এবার এইখানে আসি, তাহলে আমার এইটা মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল n। তাহলে আমি এটা মানে কি পেয়েছি, ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল 0। তাহলে এখানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল n, নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 0, আর এটা মানে হচ্ছে আমার ফ্যাক্টোরিয়াল n। তাহলে আমি ফ্যাক্টোরিয়াল 0 সমান কি পাচ্ছি, এই যে এটা এখানে আনছি আর এটা এখানে আনছি, তার মানে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n। তাহলে ফ্যাক্টোরিয়াল n কে ফ্যাক্টোরিয়াল n দিয়ে ভাগ করলে উত্তর হয় 1। সুতরাং এটা সবসময় তোমার মনে রাখতে হবে, ফ্যাক্টোরিয়াল 0 মানে কিন্তু 1। আশা করছি বোঝাতে পারলাম। npn আমি আরো একবার বলবো, npn এটা সমান হচ্ছে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n-n। npn মানে আমাদের ফান্ডামেন্টাল প্রিন্সিপল থেকে আমরা পেয়েছি ফ্যাক্টোরিয়াল n, আর এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল n বাই
ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 মানে হচ্ছে 0। তাহলে এখান থেকে কি পাচ্ছ, ফ্যাক্টোরিয়াল n ইন্টু ফ্যাক্টোরিয়াল 0 সমান ফ্যাক্টোরিয়াল n। তাহলে ফ্যাক্টোরিয়াল 0 সমান কি পাচ্ছ, ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n। তাহলে আমরা পেয়ে গেলাম যে ফ্যাক্টোরিয়াল 0 মানে 1, এটা মনে রাখতে হবে। এরপর আচ্ছা আরেকটু থিওরি রয়েছে, বলছে সবগুলি ভিন্ন নয়, যদি এরকম হয় সেক্ষেত্রে আমাদের n সংখ্যক বস্তুর সবগুলিকে একত্রে নিয়ে বিন্যাসটা কেমন হবে। যদি সবগুলো আলাদা না হয়, তার মানে আমি একটা উদাহরণ দিলে তোমার বুঝতে সুবিধা হবে। খেয়াল করো, মনে করো আমি প্রথমে উদাহরণ দিয়েছিলাম তোমার হচ্ছে 1 2 3, আমি এখন একটা উদাহরণ নিচ্ছি 2 2 আর 3। তাহলে এক্ষেত্রে যেহেতু দুটো 2 তো একই দেখতে, তাহলে বিন্যাস সংখ্যা কি 6টা হবে? তুমি একটু নিজে নিজে দেখো তো 6টা হয় কিনা। খেয়াল করো, প্রথম 2 লিখেছি, তারপরে এটা একটা সংখ্যা, 2 3 2 এটা একটা সংখ্যা। আচ্ছা তুমি আর কি করতে পারো, তাহলে প্রথমে যেহেতু দুটোর 2 সেম, তুমি আবার কি 2 2 3 লিখতে পারবে? লিখতে পারবে না। সুতরাং এখানে কিন্তু তোমার সংখ্যা কম হবে। তাহলে প্রথমে এবার কত নিতে পারবো? 3 নিতে পারবো। তাহলে 3 2 2 নিতে পারি। তুমি কিন্তু এই 3 2 2 আরেকটা লিখতে পারবে না, কারণ যেহেতু দুটো 2 সেম, তাহলে সেটা কমে যাচ্ছে। তো আর কি হতে পারে দেখো খেয়াল করে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3টি মাত্র আমরা বিন্যাস, আলাদা বিন্যাস করতে পেরেছি, আর কোনো বিন্যাস পাচ্ছি না, আর কোন রকম কোনো বিন্যাস পাচ্ছি না। তো এখানে 3টি পেয়েছি। তাহলে কি দাঁড়ালো, আমাদের হিসাব মতো তো 3টে সংখ্যার জন্য আমাদের ফ্যাক্টোরিয়াল 3 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে দেখো সংখ্যা কমে গেছে। তো থিওরি বলছে যে কটা আমাদের রিপিট আছে ফ্যাক্টোরিয়াল তত দিয়ে ভাগ করতে হবে, যে কটা রিপিট রয়েছে ফ্যাক্টোরিয়াল তত দিয়ে ভাগ করতে হবে। আমি আরো একবার বলবো যে যতগুলো সংখ্যা একদম সেম, তার মানে রিপিট, তাহলে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে আমি মনে করো r সংখ্যক বিভিন্ন বস্তু নিয়ে আগে বিন্যাস করেছিলাম। এখন যে n সংখ্যক বিভিন্ন বস্তু রয়েছে, তার মধ্যে মনে করো 3টি বস্তু এমন আছে যে কোনো একটা বস্তু, কথার কথা a বস্তুটা তার সংখ্যা p, মনে করো b বস্তুটা তার সংখ্যা হচ্ছে q, মনে করো c বস্তুটা তার সংখ্যা হচ্ছে r। আমি 3টে লিখেছি, একটা হতে পারতো, দুটো হতে পারতো, আমি 3টেই লিখেছি, বা 3-এর অধিকও হতে পারতো। মনে করো তাহলে a বস্তুটার সংখ্যা p, তার মানে হচ্ছে a p বার আছে, b q বার আছে, c r বার আছে। তাহলে সেক্ষেত্রে আমার বিন্যাস কি হবে? সেক্ষেত্রে হচ্ছে আমার বিন্যাস হবে, খেয়াল করো np r, কিন্তু যেহেতু আমার এখানে আলাদা আলাদা ভাবে বিন্যাস করা হয়ে গেছে, তাহলে যে কটা আমার রিপিট আছে সেই কটার ফ্যাক্টোরিয়াল দিয়ে আমার ফ্যাক্টোরিয়াল p, ফ্যাক্টোরিয়াল q, ফ্যাক্টোরিয়াল r দিয়ে আমাকে ভাগ করতে হবে। যেমন এখানে আমার দুটো একই ছিল, তাই আমরা কি করেছি, ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ভাগ করেছি। আমি আরো ধারণা ক্লিয়ার হওয়ার জন্য আরেকটা উদাহরণ দিচ্ছি। মনে করো রুট, এই সংখ্যাতে খেয়াল করো দুটো ও আছে, তো আমার এখানে টোটাল সংখ্যা কিন্তু 4টা। তাহলে আলাদা আলাদা বিন্যাস যদি 4টে থেকে 4টি একত্রে নেওয়া হয়, তাহলে আমার বিন্যাস কি হতে পারে? ফ্যাক্টোরিয়াল 4। কিন্তু যেহেতু আমার ও দুটো রিপিট রয়েছে, তাহলে আমার কিন্তু ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ভাগ করতে হবে। আরো একটা উদাহরণ যদি দিই, মনে করো ফুটবল, এক্ষেত্রে খেয়াল করো কটা অক্ষর আছে? 8টা অক্ষর আছে। তাহলে আমার বিন্যাস অ্যাকচুয়াল ফ্যাক্টোরিয়াল 8 হওয়ার কথা, মানে 8টা থেকে যদি 8টা করেই নিই একযোগে, তাহলে আমার ফ্যাক্টোরিয়াল 8 হওয়ার কথা। আমি 8টা থেকে 8টা করে নেওয়া বলছি, এটা আশা করছি বুঝতে পারছো। আমি প্রথমেই তোমাদের এক্সাম্পল দিয়েছি যে 1 2 3, 3টে থেকে 3টে একত্রে নিয়ে বিন্যাস আমি দেখিয়েছি। যত সংখ্যা বাড়বে, এখানে 3টি সংখ্যা ছিল, এখানে 8টা, তার মানে আরো বিষয়টা জটিল হয়ে যাচ্ছে। তো
তাই বোঝাতে অসুবিধা হবে, সেক্ষেত্রে আমরা থিওরি সূত্র মেনে কাজ করে চলে যাব। তো এখানে তাহলে 8টার জন্য ফ্যাক্টোরিয়াল 8, ফ্যাক্টোরিয়াল 8 হচ্ছে এদের বিন্যাস। যেহেতু রিপিট আছে ও এবং ও দুটো রয়েছে, তাহলে ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ভাগ করতে হবে। এল দুটো রয়েছে, তাহলে ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলেই আমার সেটা আলাদা আলাদা বিন্যাস পাবো, কারণ ফ্যাক্টোরিয়াল 8 যে ধরছি তার মধ্যে আমার বেশি ধরা হয়ে যাচ্ছে, সেই জন্য আমার ভাগগুলো করতে হবে। তাহলে এই তোমাদের শুধু এইটুকু করে মনে রাখবে যে রিপিট থাকলে আমরা এইভাবে ভাগ করে দেবো। আচ্ছা, এরপর আরো একটা উদাহরণ যদি দিই, মনে করো সাকসেস, সাকসেস এসব বড় হাতে লিখলে ভালো হতো। যাই হোক, এখানে কটা অক্ষর আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। তাহলে আমাদের বিন্যাস কত হতে পারে? ফ্যাক্টোরিয়াল 7। কিন্তু আমার রিপিট আছে কে কে? দেখো সি দুবার আছে আর এস 3বার আছে। তো সি দুবারের জন্য ফ্যাক্টোরিয়াল 2 আর এস 3বারের জন্য ফ্যাক্টোরিয়াল 3 দিয়ে আমাকে ভাগ করতে হবে। এই হচ্ছে আমাদের মূল বিষয়। এরপরে আরেকটা থিওরি, সেটা হচ্ছে আমরা এর আগে প্রথম যে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে আমরা r সংখ্যক বিভিন্ন বস্তু নিচ্ছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে একটা বস্তু একবারই বসানো গিয়েছিল। তুমি একটু খেয়াল করে দেখো, মনে করার চেষ্টা করো যে n খানা বস্তু থেকে আমার এখানে r খানা ঘর আমি রেখেছিলাম, ডট 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 করে r খানা ঘর রেখেছিলাম, rটি ঘর রেখেছিলাম। তো প্রথম ঘরে যে বস্তুটা বসিয়েছিলাম তার জন্য দ্বিতীয় ঘরে একটা বস্তু আমার কমে গেছিল, তার মানে তার অপশন ছিল আমার n-1। বা আমি আরো একটা উদাহরণ দিয়েছিলাম, সেটা মনে করার চেষ্টা করো। মনে করো যে 5টি খালি ঘর ছিল, 3টি পরিবার হোটেলে গেছে, 5টি খালি ঘর সেখানে পড়ে রয়েছে। তো প্রথম ফ্যামিলির জন্য একটা ঘর বুক হয়ে গেছে, তাহলে সেই ঘরটা বাদ দিয়ে 5টা ঘর ছিল। প্রথম ফ্যামিলির জন্য একটা ঘর বুক হয়ে গেছিল, প্রথম ফ্যামিলির কাছে অপশন ছিল 5খানা, দ্বিতীয় ফ্যামিলির কাছে অপশন একটা কমে গেছিল, তার মানে এই ঘরটাতে বসে গেছে, তাই নিতে পারছিল না। কিন্তু যদি আমার এরকম হয়, আমি আরো একটা অন্য উদাহরণ দিচ্ছি, যেটা দিয়ে বলছি যে একদম প্রথমে বলেছিলাম যে একটা বিল্ডিং এর কথা বলেছিলাম, তার 3টে এন্ট্রান্স রয়েছে। তো কোনো একজন লোক যে কোনো একটা এন্ট্রান্স দিয়ে ঢুকতেই পারে এবং বেরোনোর সময় আমার ওখানে 6খানা এক্সিট ছিল, তো আমার 6খানার মধ্যে যে কোনো একটা সে ব্যবহার করতে পারে। সুতরাং এখানে যে কোনো লোক যেটা দিয়েই ঢুকুক না কেন, অন্য যে কোনো একটা গেট সে ব্যবহার করতে পারছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা রিপিট করতে পারছি। এই রিপিট যদি হয় তাহলে সেক্ষেত্রে আমার থিওরিটা কি হবে? তো যদি রিপিট হয়, আমি আরো একটা উদাহরণ যদি দিই, মনে করো একটা লিফট রয়েছে। তো লিফটে মনে করো 8তলা ঘর আছে, এটা 8তলা ঘর, একটা বিল্ডিং, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। এই 8তলার মধ্যে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, এই গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে লিফট রয়েছে। সুতরাং কোনো একজন লোক যদি এখানে গ্রাউন্ড ফ্লোরে আসে, সে গ্রাউন্ড ফ্লোরে থেকে তো আর বেরোবে না, সে তো কোনো প্রয়োজনে ঢুকেছে। প্রশ্ন হচ্ছে এই 7টা তলার মধ্যে সে যে কোনো একটা চুজ করতে পারবে। সুতরাং সে হচ্ছে তোমার 7 রকম অপশন তার হাতে থাকছে। ঠিক একইভাবে যদি দ্বিতীয় আরেকজন লোক আসে, তার হাতেও তো 7টা অপশন থাকবে। যদি তৃতীয় আরেকজন লোক আসে, তার হাতেও 7টা অপশন থাকবে। যদি চতুর্থ আরেকজন লোক আসে, তার হাতেও 7টা অপশন থাকবে। সুতরাং আমাদের এখানে যদি 5টা লোক আসে, তার হাতেও, পঞ্চম লোক আসে, তার হাতেও 7টা অপশন থাকছে। তাহলে প্রত্যেকের জন্য 7টি করে অপশন থাকছে। সেইটাই হচ্ছে আমাদের এই থিওরিটা, মানে প্রত্যেকটা আবার রিইউজ হচ্ছে, পুনরায় ব্যবহার করা যাচ্ছে। যদি পুনরায় ব্যবহার করা হয় তাহলে n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে, দেখো এখানে 5 জন লোক গেছিল, তাহলে 7-এর মাথায় 5 হবে টোটাল বিন্যাস সংখ্যা, 7-এর মাথায় 5 হবে। আমরা বলেছি যে গুণ করে করে লিখবো, আমাদের ফান্ডামেন্টাল প্রিন্সিপালে ছিল গুণ করে করে লিখতে হবে। তাই এখানে গুণ করে করে আমরা দেখছি কতগুলো হচ্ছে, 7-এর মাথায় 5টা 7 হচ্ছে, তাই 7-এর মাথায় 5। ঠিক একইভাবে আমাদের এখানে n সংখ্যক বস্তু থেকে
মনে করো আর সংখ্যক বস্তু নিচ্ছে এবং রিপিট করা হচ্ছে, পুনরায় ব্যবহার করা যাচ্ছে। সুতরাং প্রথম যে বক্সটা রয়েছে সেই বক্সটা আমি n রকম ভাবে ফিল আপ করতে পারবো। এখানে আরখানা ঘর আমি কেটে নিচ্ছি, 3 4 5 ডট 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 আরখানা, আর এর মান যা খুশি হতে পারে, তাহলে এটা হচ্ছে আরতম বক্স। তো তাহলে প্রথম ঘরের জন্য অপশান n খানা, আমাদের ওখানে ছিল দ্বিতীয় ঘরের জন্য অপশান n-1, কিন্তু এখানে তা হবে না, কারণ আবার ব্যবহার করা যাবে। সুতরাং এখানে n খানা সংখ্যা, এখানেও n খানা সংখ্যা, এটার জন্য n খানা, এটার জন্য n খানা। তাহলে এখানে n কতবার আছে? r বার আছে। সুতরাং আমাদের এখানে বিন্যাস হবে n এর মাথায় r। আশা করছি ধারণা ক্লিয়ার হয়েছে। এরপর শর্তারোপিত বিন্যাস। আমি এই শর্তারোপিত বিন্যাস বলে আজকে শেষ করব, ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাচ্ছে। তো m সংখ্যক বিভিন্ন বস্তু কখনোই থাকবে না। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিলে তোমার বুঝতে সুবিধা হবে। মনে করো আমাদের ক্লাস 11-এ 30 জন ছাত্রছাত্রী আছে। তো এখানে দেখো m সংখ্যক বিভিন্ন বস্তু কখনোই থাকবে না। তাহলে পরে আমার n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে r সংখ্যক বস্তুর বিন্যাস এইটা হবে। আমি এই উদাহরণটা দিলে তোমার বুঝতে সুবিধা হবে। আমি মনে করো এই 30 জনের মধ্যে 3 জন ছাত্রছাত্রীকে আমি একদমই পছন্দ করি না। তাহলে পরে আমার 30 জন থেকে কথার কথা আমার বললো যে আমি প্রাইজ দিতে চাইছি কথার কথা 5 জনের। আমি 30 জনের মধ্যে কথার কথা 5 জনের কোন প্রাইজ দিতে চাইছি। তো সেটা কত রকম ভাবে দেওয়া যাবে? তাহলে হিসাব মতো আমাদের হওয়া উচিত ছিল 30 P5, কিন্তু আমি যেহেতু 3 জনকে একদম পছন্দ করি না, আমি গোপনে কি করছি বলে দিচ্ছি যে একদম ওই 3 জনকে নেব না। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার এই 30 P5 হবে না, আমার 3 জন অলরেডি প্রথমেই বাদ চলে যাবে। তাহলে হবে 30 বিয়োগ 3 P5, তার মানে হচ্ছে 27 P5। এইটাই হচ্ছে আমাদের m সংখ্যক বিভিন্ন বস্তু কখনোই থাকবে না, তার বিন্যাস সংখ্যা হচ্ছে এটা। তাহলে এই কখনোই থাকবে না যদি বলা হয়, সেইটা জাস্ট বিয়োগ করে দিতে হবে, কারণ ওদেরকে নেবই না। তাই আমি প্রথমেই, তাহলে আমি হিসাব মতো 27 জন থেকে 5 জনকে চুজ করতে চাইছি, সেই জন্য আমি 27 P3 করেছি। যাই হোক, এরপর এটাকে একটু বলি। বলছে m সংখ্যক বিভিন্ন বস্তু সর্বদাই থাকবে। আগের বারে বলেছিলাম যে থাকবেই না কখনোই 3 জন। এখন বলছি না, আমার 3 জন খুব প্রিয় ছাত্রছাত্রী, আমি তাদেরকে মানে সব সময় রাখতে চাইছি। আমি এমন ভাবে বিন্যাস করতে চাইছি যে ওরা 3 জন যেন সব সময় থাকে। তাহলে কত রকম ভাবে আমি দিতে পারবো। তো সেক্ষেত্রে আমার তো 3 জন সব সময় থাকবে। তো আমি তাহলে আমার খেয়াল করো, আমি মনে করো 5 জন নেবো বলেছিলাম। তাহলে হিসাব মতো আমার 3 জন হাতে রয়েছে, তাহলে ওই 3 জনকে বাদ দিয়ে হিসাব মতো আমি 2 জন নিতে চাইছি। আমি নিতে চাইছি কত? 2 জন। কত থেকে? এই 30 জন থেকে আমার কিন্তু 3 জন তো সাইড হয়ে গেছে, তাহলে 27, তার মানে 30 বিয়োগ 3 P5 বিয়োগ 2, এই সরি 3। আমি আরো একবার বলি যে আমি নিতে চাইছি কতজন। আমি নিতে চাইছি কিন্তু হিসাব মতো আমি 3 জনকে তো সিলেক্ট করেই রেখেছি, তাদেরকে দেবো। তাহলে 2 জন আর 2 জন হলে আমার 5 জন হয়ে যাবে। সেই জন্য আমি নিতে চাইছি যে আমার এই যে বাকি 3 জনকে সাইড করে রেখেছি, তার মানে টোটাল হচ্ছে 27 জন ছেলেমেয়ের মধ্যে থেকে আমি নেব 2 জন। তাই 30 বিয়োগ 3 আর 5P3। এবার যেহেতু আমার এই যে 2 জন, এটা 5 জনের মধ্য থেকে আমার এই সরি 3 জন আমি প্রথমে চুজ করে রেখেছি 5 জনের মধ্য থেকে। সুতরাং এই 5 জনের মধ্য থেকে 3 জন কিভাবে আমি চুজ করতে পারবো, সেটা হচ্ছে 5P3। তাহলে এই দুটোর কিন্তু গুণ হবে। এই দুটোর কি হবে না, গুণ হয়ে যাবে। কি বললাম, আরো একবার বলবো যে আমার যে 3 জনকে আমি সাইড করে রেখেছি, আমি কি করছি, তাহলে 30 থেকে ওই 3 জন বাদ দিয়ে দিচ্ছি। আমি 30 থেকে তাহলে কজন নেব? 5 বিয়োগ 3। এখন প্রশ্ন হচ্ছে এই 3 জন আমার 5 জনের মধ্যে থেকে এই 3 জন কত রকম ভাবে চুজ করতে পারবো, সেটা হচ্ছে 5P3।
সেই জন্য আমাদের এই যেহেতু ফান্ডামেন্টাল প্রিন্সিপালে বলা আছে দুটো ঘটনা দুটো এরকম গুণ দিয়ে লিখতে হবে, সেই জন্য এইটাই হবে আমাদের এই ক্ষেত্রে বিন্যাস সংখ্যা। যাই হোক, আজকের এই পর্যন্ত আমি বললাম। আর এরপরে আর একটুখানি রয়েছে বৃত্তাকার বিন্যাস, সেটা পরের দিন আলোচনা করব। তারপর প্রশ্নগুলো, এমসিকিউ গুলো